জুলাই সনদ নিয়ে আরও তীব্র দলগুলোর মতপার্থক্য। নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট না মানার ঘোষণা বিএনপির। দ্রুত গণভোটের তারিখ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। আপনারা বলছেন এটা জনগণের সাথে প্রতারণা হয়েছে। আমি তো মনে করি এটা জনগণের প্রত্যাশাকেই পূরণ। গণভোট করার সময় যদি সংকুচিত হইতে থাকে, জাতীয় নির্বাচনে যেটাকে এফেক্ট করবে। কিভাবে বাস্তবায়ন হবে জুলাই সনদ, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। যে অনৈক্যের সুর দেখছি এটা হতাশাব্যঞ্জক। তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি। সমালোচনার মুখে আরপিও সংশোধনের দাবি ইসির। ফুলের পরিবর্তে কলি যোগ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া এনসিপির। আপোষ না করার হুঁশিয়ারি। জাতীয়করণের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইবতেদায়ী শিক্ষকদের। প্রেস ক্লাবের সামনে অবস্থান। রোববার যমুনা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি। বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে জালিয়াতি, সঞ্চয়পত্রের 25 লাখ টাকা আত্মসাৎ। মতিঝিল থানায় অভিযোগ দায়ের। জড়িত চক্রকে ধরতে মাঠে পুলিশ। এবং রাতযাপনের অনুমতি না থাকায় সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহ নেই পর্যটকদের। অনিশ্চয়তায় 1 নভেম্বর থেকে কক্সবাজার হতে জাহাজ চলাচল, ঘাটেও নেই প্রস্তুতি। জুলাই সনদ নিয়ে দলগুলোর মতপার্থক্য আরও তীব্র হয়েছে। নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট না মানার ঘোষণা দিয়েছে বিএনপি। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে দলটির মহাসচিব বলেছেন, সই হওয়ার পর অগোচরে সনদ পরিবর্তন করে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে 48টি বিষয়ে গণভোটের সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক আখ্যা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা। এই বিষয়ে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার নিয়ে দীর্ঘ আলোচনায় দলগুলোর দেয়া প্রস্তাব উপেক্ষা করে অগোচরে জুলাই সনদে পরিবর্তন জাতির সঙ্গে প্রহসন ও প্রতারণা। জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতীয়মান হয় যে দীর্ঘ 1 বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। কমিশনের দেয়া সুপারিশমালায় দলগুলোর দেয়া নোট অফ ডিসেন্ট বাদ দেয়া না জানিয়ে নতুন করে সংবিধান সংস্কার পরিষদ যুক্ত করায় ক্ষুব্ধ বিএনপি। উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায়, তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচনা করবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয়। দলটির মহাসচিব বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নেই বর্তমান সরকারের। ঐকমত্য প্রতিষ্ঠায় অনেক ছাড় দিলেও দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখতে দায়বদ্ধ তারা। আপত্তি থাকা বিষয়ে প্রয়োজনে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে যাবে বলেও জানান মির্জা ফখরুল। সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 270 পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। জাতির সামনে তুলে ধরলাম। প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব।
বিএনপি মহাসচিব জানান, নির্বাচনের আগে গণভোট মানবে না তার দল। ডক্টর ইউনূস ঘোষিত সময়ে হতে হবে জাতীয় নির্বাচন। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি, জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। সুপারিশ নিয়ে আপত্তি থাকলেও নির্বাচন নিয়ে এখনও বিএনপি বর্তমান সরকারে আস্থা রাখতে চায় বলেও জানান মির্জা ফখরুল। আমরা আসলে আস্থা রেখেছি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জামায়াত বলছে প্রতারণা নয়, ঐকমত্য কমিশন সুপারিশে পূরণ হয়েছে জনগণের প্রত্যাশা। দ্রুত গণভোটের তারিখ ঘোষণা না এলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর যারা গণভোট বানচালের চক্রান্ত করছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও মত নেতাদের। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমাবেশ ও মিছিল করে জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। নির্বাচন কমিশনে উপস্থিত হন দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল। সিইসির সঙ্গে দেখা করে আলাদাভাবে স্মারকলিপি দেন ৮ দলের নেতারা। পরে নেতারা সাংবাদিকদের জানান, নভেম্বরে গণভোট, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং সংশোধিত আরপিও অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছেন তারা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, যারা গণভোট বানচালের চক্রান্ত করছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। গণ অভ্যুত্থানের প্রেক্ষিত আমাদের নতুন বাংলাদেশ, সেখানে হায়ের পক্ষে দেশের জনগণ রায় দিবে। যারা নায়ের দিবে, যাবে, কথা বলবে, জুলাইয়ের চেতনার পরিপন্থী এই কাজের কারণে জনগণের কাছে তারা দীক্ষিত শক্তি হিসেবে গণ্য হবে। নভেম্বরের মধ্যেই গণভোট দেওয়া লাগবে। আর আরেকটা বলেছি, সংশোধিত আরপিও বহাল রাখতে হবে, এখানে পরিবর্তন করা যাবে না। আর নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। এদিন বিকেলে মগবাজারে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। সেখানে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের উদ্দেশ্যে কেউ কেউ রাজনীতির মাঠ উত্তপ্ত করার চেষ্টা করছে। দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। গণভোট করার সময় যদি সংকুচিত হতে থাকে, জাতীয় নির্বাচনে যেটাকে এফেক্ট করবে, এবং এরকম পরিস্থিতির জন্যে এই সরকারকে এবং যারা মাঠ গোলাটে করে একটা পরিস্থিতি তৈরি করছেন তাদেরকে এটার জন্য জাতির কাছে দায়ী থাকতে হবে। আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই, গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। জামায়াত ফেব্রুয়ারিতে নির্বাচন চায় উল্লেখ করে নেতারা বলেন, একসঙ্গে গণভোট মেনে নেবেন না তারা। দেখা যাবে যে গণভোটের জায়গায় ভোট পড়ছে 5%। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এসব নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শফিক মুন্সি। যাচ্ছি তার কাছে। শফিক, আমরা দেখলাম যে এই যে নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিনে গণভোট হবে, এছাড়াও ঐকমত্য কমিশনের যে সুপারিশ, সব কিছু নিয়েই আসলে মতপার্থক্য এখন চরম পর্যায়ে পৌঁছেছে। যারা স্বাক্ষর করেছেন, কোনো দল আবার সেখান থেকে বের হয়ে আসতে চাচ্ছেন। সামগ্রিকভাবে আপনার বিশ্লেষণ কি? রাব্বি, আপনি জানেন যে একাধারে কয়েক মাস পর্যন্ত ঐকমত্য কমিশনে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা বসে প্রায় 84টি বিষয়ে সংস্কার প্রস্তাবে তারা নানাভাবেই ঐকমত্যে এসেছে। তো কিন্তু এই ঐকমত্য কমিশনের যে সুপারিশগুলো ছিল প্রধান উপদেষ্টা বরাবর, সেই সুপারিশগুলো সামনে আসার পরপরই কিন্তু রাজনীতির ময়দানে এক প্রকার একটু অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে এখনকার রাজনীতিতে প্রধান যে দুটি দল বিএনপি এবং জামাত, তাদের মধ্যকার একটা বিরোধ সামনে দেখা দিচ্ছে। আমরা যদি একটু দেখি যে আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি যে বিষয়টি বলেছেন যে জাতীয় নির্বাচনের দিন হতে হবে গণভোট, তার আগে হলে মানবে না। অন্যদিকে জামায়াত কিন্তু ঠিক এর বিপরীত একটা অবস্থায় গিয়ে বলছে যে না, জাতীয় নির্বাচনের দিনে নয়, আগামী নভেম্বর মাসেই গণভোট তারা আসলে প্রত্যাশা করে। অন্যদিকে বিএনপি মহাসচিব সাংবাদিকদের আজকে জানিয়েছেন যে সই হওয়ার পর অগোচরে সনদ পরিবর্তন কিন্তু ঐকমত্য কমিশনের এক ধরনের
প্রতারণা এবং ঐক্যমত্য কমিশনের সুপারিশকে তিনি জাতির সাথে প্রতারণার সাথেও এক প্রকার উল্লেখ করেছেন। অন্যদিকে আজ বিকেলে জামায়াত একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সেখানে দলটির নায়েবে আমির এবং অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেছেন যে জনগণ যে প্রত্যাশা নিয়ে আসলে সংস্কারের জন্য গণঅভ্যুত্থান করলো, সেই সংস্কারের একটা প্রথম ধাপ পার হওয়ার মতো একটা অবস্থা। মুন্সি, ঐকমত্য কমিশনের যখন আলাপ চলে তখন কিন্তু নোট অফ ডিসেন্ট ইস্যুটা অনেক বেশি আলোচনায় উঠে এসেছিল, থাকবে কি থাকবে না। সেই ক্ষেত্রে এটি নিয়েও কিন্তু এখন বিএনপি কথা বলছে, কি হচ্ছে এটি নিয়ে? আমরা দেখতে পেয়েছি যে নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও কিন্তু শেষ পর্যায়ে যখন সুপারিশ করা হয়েছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে তখন কিন্তু নোট অফ ডিসেন্টগুলো তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে কিন্তু বিএনপির পক্ষ থেকে আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন যে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে 48টি বিষয়ে গণভোটের সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক। তারা বলছে যে এই সুপারিশের কারণে এক প্রকার মানে দলটি বাধ্য হলো যে তাদের যে জায়গা সেই জায়গার বিপরীতে আসতে। অন্যদিকে আজ কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল পদমর্যাদার একজন নেতা আব্দুল হালিম তিনি বলছেন যে যারা গণভোট বানচালের অপচেষ্টা করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তিনি কিন্তু মূলত বিএনপির দিকে ইঙ্গিত করেই বলছেন। অন্যদিকে আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে দলগুলোর সঙ্গে বছরব্যাপী যে আলোচনা ছিল ঐক্যমত্য কমিশনের সেটি এক প্রকার এই সুপারিশ দেওয়ার পর মনে হচ্ছে যে অর্থহীন, প্রহসনমূলক এবং এক প্রকার প্রতারণার শামিল। অন্যদিকে কিন্তু আজ প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছে 8টি রাজনৈতিক দলের নেতারা। তাদের মধ্যে জামায়াত ছিল, ইসলামী আন্দোলন ছিল, খেলাফত মজলিস ছিল, জাকপা ছিল। তারা কিন্তু 8টি আলাদা আলাদা স্মারকলিপি প্রদান করেছে এবং সেখানে 3টি মোটা দাগে দাবি তুলেছেন। তার মধ্যে অন্যতম এই নভেম্বরেই গণভোট করে জুলাই সনদের আইনি বাস্তবায়ন। যদি জানতে চাই এই বিএনপি জামাতের বাইরে এনসিপি নতুন দল, তারা কি ভাবছে সব নিয়ে? তারা কিন্তু এই দুটি দলের বাইরে থেকে মধ্যম পন্থা আসলে অবলম্বন করছে এবং তারা ঐক্যমত্য কমিশনের সুপারিশকে এক প্রকার প্রশংসনীয় উদ্যোগ হিসেবে। তারা তো এখনো স্বাক্ষর করেনি না। অন্যদিকে কিন্তু বর্তমান সরকার তারা আসলে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের যে মতপার্থক্য ঐক্যমত্য কমিশনের সুপারিশকে ঘিরে সেই ব্যাপারটিকে তারা একটু উদ্বেগ প্রকাশ করেছেন এবং আজ উপদেষ্টা মণ্ডলীর একটি বৈঠকের পরবর্তীতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আছে আমাদের হাতে, এখন আমরা দেখে আসবো প্রথমে সেটি। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন অন্য উপদেষ্টারাও। চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিকেলে উপদেষ্টা পরিষদ বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এক প্রশ্নের জবাবে তিনি জানান জুলাই সনদ কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে দ্রুতই সে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকব। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধিতা হতাশাজনক উল্লেখ করে তিনি বলেন যে যাই বলুক আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি এটা হতাশাব্যঞ্জক। তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে। ওনাদের তো আসলে ঐক্যমত হয় নাই কিছু ভাইটাল প্রশ্নে। যেটা বলুন আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব। উপদেষ্টা পরিষদের বৈঠকে মানবাধিকার সুরক্ষা অধ্যাদেশ, জুলাই জাদুঘর অধ্যাদেশ সহ কয়েকটি আইনের চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। যে নিয়োগ প্রক্রিয়ায় নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। শফিক, সেই জায়গায় এবার যদি আমরা আলোচনায় আসি, এখন হলো আপনার দুটো ভাগে যদি ভাগ করি, একটা হচ্ছে রাজনৈতিক দল আর একটা হচ্ছে সরকার। সেক্ষেত্রে এই যে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য নিরসনে বা এই সুপারিশগুলো বাস্তবায়নে এখন সরকারের কি আছে বা তাদের অবস্থানটা কি হবে? এই যে রাজনৈতিক মতপার্থক্যগুলো আছে ঐক্যমত্য কমিশনের সুপারিশকে ঘিরে, এর মাঝেই কিন্তু আজ ডক্টর আসিফ নজরুল যিনি বর্তমান সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা এবং আইন উপদেষ্টা তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন
এবং তিনি কিছু বিষয় স্পষ্ট করে দিয়েছেন, বিশেষ করে এই জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে এবং আগামী নির্বাচন নিয়ে সরকারের অবস্থান কী। আমরা যদি একটু দেখি, মূলত ডক্টর আসিফ নজরুল আজ সাংবাদিকদের যে বিষয়গুলো মোটা দাগে জানিয়েছে সেটি হচ্ছে কিভাবে বাস্তবায়ন হবে জুলাই সনদ, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। তিনি কিন্তু বলেছেন যে এই জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যেহেতু নানা মতবিরোধ তৈরি হয়েছে, এটির চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি প্রধান উপদেষ্টাই নেবেন এবং তিনি কিন্তু সবাইকে আস্থা রাখতে বলেছেন তার উপর। যেভাবে গণঅভ্যুত্থান পরবর্তী একটি ভঙ্গুর বাংলাদেশে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন শক্তভাবে, সেভাবেই আসলে এই জুলাই সনদ বাস্তবায়ন তিনি করবেন, তেমনটাই কিন্তু ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন। তিনি একই সাথে জানিয়েছেন যে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর যে তীব্র বিরোধ সেটা কিন্তু হতাশাজনক, কারণ এই সব রাজনৈতিক দল কিন্তু গণঅভ্যুত্থানে এক কাতারে থেকে তারা বিগত সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সেই জায়গা থেকে এখন তাদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা কোনোভাবেই কাম্য নয়, তেমনটাই জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। এবং শুধু সরকারের নয়, নির্বাচনী পরিবেশ ঠিক রাখার দায়িত্ব দলগুলোর, তেমনটাই তিনি জানিয়েছেন। এবং একই সাথে তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে যাই বলুক ফেব্রুয়ারির প্রথমার্ধেই কিন্তু জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। শফিক, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ এবং এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য এবং বাস্তবায়ন নিয়ে কি ভাবছে সরকার, এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি। যাচ্ছে অন্য খবরে, নির্বাচন নিয়ে শেখ হাসিনা যেভাবে প্রতারণা করেছিলেন, অন্তর্বর্তী সরকারও একইভাবে জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিলে এই সরকারের টিকে থাকা কঠিন হয়ে যাবে। একমত নন জামায়াতের আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন, ঐকমত্য কমিশনকে প্রতারক বলা অপ্রত্যাশিত। বাংলাদেশের মানুষ বহুবার প্রতারিত হয়েছেন, কিন্তু প্রতারকরে বাংলাদেশের মানুষ কোনোদিন ছেড়ে দেয়নি। শেখ হাসিনা তার প্রকৃষ্ট প্রমাণ। বর্তমান সরকার শেখ হাসিনার বিদায়কে স্মরণে রেখে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন, সেটাই জাতি প্রত্যাশা করছে। নিজের কথা শুনলেই আর প্রতারণা হবে না, আর কথা না শুনলেই প্রতারণা হয়ে যাবে। কেন কথা শুনতে হবে? ঐকমত্য কমিশনকে। ঐকমত্য কমিশন তার সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছে, যা আলোচনা হয়েছে এই ব্যাপারেই তো সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন হলো, আমি মতদ্বৈততা করেছি একটা বিষয়ে, আমার মতদ্বৈততা ঐকমত্য কমিশন শুনে নাই, নাও তো শুনতে পারে। ঐকমত্য কমিশন আমার মতদ্বৈততা পুরোপুরি শুনবে কেন? এদিকে অবশেষে নিজেদের অবস্থান থেকে কিছুটা পিছু হটেছে নির্বাচন কমিশন। ৩৫ দিনের মধ্যে সংসদ নির্বাচনে সংরক্ষিত প্রতীক তালিকা সংশোধন করে শাপলা কলি যুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রতীক নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় শাপলা কলি যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব। নিবন্ধন আবেদন জমা দিয়ে শাপলা ফুলের পাশাপাশি মোবাইল ফোন বা কলম চেয়েছিল এনসিপি। পরে শাপলার দাবিতে অনড় থাকে দলটি, কিন্তু সিইসি সহ নির্বাচন কমিশনার এবং ইসি সচিব বারবার বলেছেন শাপলা প্রতীক কাউকে দেয়া হবে না। বৃহস্পতিবার শাপলা কলিকে গেজেটভুক্ত করে নিজেদের অবস্থান থেকে পিছু হটল কমিশন। আগে যে ১১৫টা প্রতীক ছিল তার থেকে আমার যতদূর মনে পড়ে আমরা ১৬টা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা ১১৯টা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে। যে শাপলা কলি রাখা হয়েছে কেন, নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে সেখানে শাপলা কলি রাখা হয়েছে। এটা ইলেকশন কমিশন মনে করেছে যে শাপলা কলিটা রাখা যেতে পারে। এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। দুপুরে নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সাথে মত বিনিময় করে নির্বাচন কমিশন। সেখানে তফসিল ঘোষণার সার্বিক প্রস্তুতি, প্রবাসীদের ভোটের পদ্ধতি, এআই এর অপব্যবহার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ ২২টি বিষয়ে আলোচনা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপপ্রচার এবং অন্যান্য জিনিস এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেটার ব্যাপারে সচেতনতামূলক প্রচারণা, প্লাস এই ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় আসে তাহলে সেটা কন্টেন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। সচিব জানান, কোনো পাবলিক পরীক্ষার সাথে যেন ভোটের সময় মিলে না যায় সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে শাপলা ফুলের পরিবর্তে কলি ইসির তালিকায় যোগ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। নেতাদের হুঁশিয়ারি, শাপলাই হবে তাদের দলীয় প্রতীক।
এ নিয়ে কোনো আপোষ করা হবে না। বিকেলে জাতীয় যুব শক্তির সেমিনারে অংশ নিয়ে ইসির বিরুদ্ধে প্রতারণামূলক আচরণের অভিযোগ তুলেছেন এনসিপি নেতারা। এ সময় বিএনপি জামাতের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনাও করেছেন তারা। শাপলাকে প্রতীক হিসেবে পেতে শুরু থেকেই অনড় অবস্থানে এনসিপি। বৃহস্পতিবার ইসির প্রতীক তালিকায় শাপলাকলি অন্তর্ভুক্ত করার পর এই নিয়ে প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা। ফুলের পরিবর্তে কলি যোগ করায় ইসির বিরুদ্ধে প্রতারণামূলক আচরণের অভিযোগ করেন তারা। যুবশক্তির সেমিনারে অংশ নিয়ে শাপলা প্রতীক নিয়ে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। আমরা বরাবর বলে আসছি, এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন। শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এই জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা শাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন। আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াতে যেতে চাই। শাপলা কলি তারা দিতে পেরেছেন, মানে শাপলাও দেওয়া সম্ভব, এটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। তাহলে তারা কেন এই ধরনের একটা প্রতারণামূলক অবস্থান নিলেন? এবং এই দ্বারাই বোঝা যায় এই কমিশনগুলো যেগুলোর বর্ণনা আমি এখন পর্যন্ত দিলাম, সেটা চেয়ারম্যানকে কেন বাছাই কমিটি এবং একটা নির্দলীয় বাছাই কমিটির মধ্য দিয়ে আসতে হবে, এই যে নির্বাচন কমিশনকে দেখে আপনারা বুঝতে পারবেন। সেমিনারে এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট মনে করিয়ে দেন, বলেন সমালোচনা করেন বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের। পথরেখাটা খুবই সুস্পষ্ট থাকতে হবে যে সনদ কিভাবে বাস্তবায়ন হয়, কারণ অনেকবার আমরা প্রতারিত হয়েছি, অনেকবার দেখেছি যে এগুলো একাডেমিক এক্সারসাইজ হিসেবেই থাকে, কাগজ হিসেবে থাকে, জনগণের কোনো কল্যাণে আসে না। ওই রাস্তায় আমরা ফেরত যাব না। গণভোটে হ্যাঁ ভোট দিন। মানুষকে আমি কিসে হ্যাঁ ভোট দিতে বলছি? আমার পজিশনে হ্যাঁ ভোট দিতে বলছি নাকি বিএনপি পজিশনে হ্যাঁ ভোট দিতে বলছি? এই প্রশ্নের মধ্যে যদি নোট অফ ডিসেন্ট রাখা হয় তাহলে এটা পুরোপুরি অর্থহীন একটা হাস্যকর জিনিস তৈরি হবে। আমরা দেখছি বিএনপি দিন গুনছে কখন ডিসেম্বরের 7 তারিখ আসবে আর কখন তফসিল ঘোষণা করা হবে। আমরা বলছি যদি জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ জারি করা হয় তাহলে অবশ্যই ডিসেম্বরের প্রথম সপ্তাহে কোনো ধরনের তফসিল ঘোষণা করা হবে না। এ সময় জাতীয় পার্টির বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করতে দলটির প্রতি আহ্বান জানান এনসিপির নেতারা। বলেন জুলাই সনদ জনগণের সামনে উন্মুক্ত করলেই স্বাক্ষর করবে এনসিপি। শাপলা ছাড়া অন্য কোনো মার্কা আমরা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইবতেদায়ী শিক্ষকরা। প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা বলেছেন, জাতীয়করণের গেজেট প্রকাশ না হলে রোববার প্রেস ক্লাব থেকে যমুনায় লং মার্চ করা হবে। সকল ইবতেদায়ী মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে টানা 18তম দিনে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষকদের। দাবি পূরণ না হলে বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সহ সকল কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। দাবি আদায় না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। আমাদের দাবির প্রজ্ঞাপন এখানে না পৌঁছাবে এবং আমরা এই আন্দোলন থেকে আমরণ অনশন কর্মসূচি পর্যন্ত আমরা গ্রহণ করব। আমাদের দাবি এখন একটাই, সেটা হলো আমাদের প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। বুধবার সচিবালয় অভিমুখে আন্দোলনে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপের ঘটনায় আহত শিক্ষকদের চিকিৎসা ও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পিছন থেকে পুলিশ কয়েকটাকে ডিঙ্গে বাড়ি মারছে, মাথায় একটা মাথায় কিন্তু 8টা সেলাই হয়েছে। দাবি আমাদের তাদেরকে ইয়ে করতে হবে, দ্রুত চিকিৎসা করতে হবে এবং যারা দোষী পুলিশ তাদেরকে শাস্তি দেওয়া হবে। আন্দোলনের 18তম দিনেও সরকার সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে দাবি পূরণের কোনো আশ্বাস পায়নি বলে জানান তারা। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে সঞ্চয়পত্রের 25 লাখ টাকা আত্মসাতের ঘটনায় মতিঝিল থানায় অভিযোগ দায়ের হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়। সরানো হয়েছে সঞ্চয়পত্র বিভাগের 3 কর্মকর্তাকেও। বাংলাদেশ ব্যাংক
সবচেয়ে নিরাপদ জায়গা থেকেই সঞ্চয়পত্রের 25 লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে তথ্য পরিবর্তনের পর প্রথমে এনআরবিসির দিনাজপুরের উপশাখায় টাকা স্থানান্তর হয়। একই দিনে ওই অর্থ রাজধানীর শ্যামলীর শাখায় স্থানান্তর করে তুলে নেয় চক্রটি। একই প্রক্রিয়ায় ডাচ বাংলা ব্যাংক থেকে 30 লাখ আর এনআরবি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 20 লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা হলেও দুটি জালিয়াতি বন্ধ করে বাংলাদেশ ব্যাংক। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার নামে সঞ্চয়পত্র হয়েছে ওনার অজ্ঞাতে এই সঞ্চয়পত্রের পেছনে যে তার যে একটা সেলফোন নাম্বার দেওয়া থাকে যেটার মাধ্যমে উনি মেসেজ পান সেই নাম্বারটা চেঞ্জ করা হয়েছে এবং একই সাথে তার যে অ্যাকাউন্ট নাম্বারটা থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটাও পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ ব্যাংক পরিবর্তন করে ভিন্ন করা হয়েছে। চেকার মেকারের যে পাসওয়ার্ডগুলো এগুলো কম্প্রোমাইজ হয়েছে বলে প্রাথমিকভাবে বলেছে এবং এই হিসেবে তদন্ত চলছে। এরই মধ্যে সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংক থেকে যে সঞ্চয়পত্রের গ্রাহকের তথ্য অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে সার্ভার থেকে। তদন্তের বিষয়ে বিস্তারিত তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে 25 লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন একজন গ্রাহক। গ্রাহকের ব্যাংক হিসাব অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব শাখায়। 4 দিন পরই সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনা ঘটে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রথমে ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস দিয়ে শিশুদের সম্মোহিত করে অপহরণ করা হয়। পরে বিক্রি করে নিঃসন্তান দম্পতির কাছে রাজধানীতে সংঘবদ্ধ একটি চক্র এই কাজের পাশাপাশি আবার শিশু ফিরিয়ে আনার প্রলোভনে জিনের বাচ্চা সেজে ফোন করে হাতিয়ে নেয় টাকা। সম্প্রতি রাজধানীর মিরপুর থেকে অপহৃত 4 বছরের এক শিশুকে উদ্ধার করে 3 জনকে গ্রেফতারের পর এই চক্রের সন্ধান পায় র্যাব 4। 23 অক্টোবর সন্ধ্যা 7:20। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাজধানীর মিরপুর 11-র চাঁদনি বিউটি পার্লারের সামনে খেলছিল এক শিশু। এক ব্যক্তি এসে তার নাকের কাছে কিছু একটা ধরল। মুহূর্তে শিশুটি ওই ব্যক্তির হাত ধরে হাঁটতে শুরু করে। শিশুটিকে নিয়ে হেঁটে যাওয়ার একাধিক দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। শিশুটির নাম তানহা, বয়স 4 বছর। 11 মাস বয়সে মা হারানো শিশু বড় হয়েছে বাবা দাদা দাদির কাছে। এক রকমের আমাদের ফ্যামিলির সবাই জীবিত থেকে মৃত হয়ে গেছিল। যার বাচ্চা সন্তান হারায় সে বুঝে এর ব্যথা যন্ত্রণা। বিপদ যেন পিছু ছাড়ছিল না তানহার পরিবারের। এবার জিনের বাচ্চা সেজে ফোন করে বাচ্চা খুঁজে দেওয়ার প্রলোভন দেখায়। 3 দফায় হাতিয়ে নেওয়া হয় টাকা। জিনের সেদিক থেকে আমার মেয়েকে এনে দিবে এটা বলে টাকা নিছে। কাজ শুরু করে র্যাব 4। অপহরণের 6 দিন পর পল্লবী থেকে গ্রেফতার করা হয় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া স্বপন সর্দার নামের ওই ব্যক্তিকে। তার দেয়া তথ্যে শিশু তানহার সন্ধানে অভিযান চালানো হয় মিরপুর 12-তে। সেখান থেকে গ্রেফতার হন স্বপনের দ্বিতীয় স্ত্রী বিউটি। জানা যায় বিউটি আবার শিশুটিকে পাঠিয়ে দিয়েছে কেরানীগঞ্জে। এবার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে স্বপনের প্রথম স্ত্রী নার্গিজের হেফাজত থেকে উদ্ধার করা হয় তানহাকে। আমরা উদ্ধার যখন করি সে ঘুমান্ত অবস্থায় ছিল এবং ঘুমান্ত অবস্থায় ডাকার পরে তাকে ডাকার সাথে সাথে তাকে আমি নাম জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি। সে নাম বলল। আমাদের র্যাব সদস্য যে তাকে ডাকতেছে তার কোলে চলে যাচ্ছে। সে স্বাভাবিক ছিল না। সুস্পষ্ট মনে হয়েছে বাচ্চাকে আবিষ্ট করে এই অপহরণটা করেছে। র্যাব বলছে চক্রটি 2টি টিমে কাজ করে। এক দল শয়তানের নিঃশ্বাস দিয়ে অপহরণ করে, অন্য দল অপহৃত শিশুকে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে। সংঘবদ্ধ একটা চক্র এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে তারা একটা এই যে বাচ্চা অপহরণের যে সিন্ডিকেটটা ঢাকায় বিভিন্ন জায়গায় কাজ করে তারা তাদের একটা সক্রিয় চক্র। চক্রের প্রথম টিম গ্রেফতার হলেও এখনো অধরা দ্বিতীয় দল। তাদের ধরতে র্যাবের অভিযান চলমান। আইনে আওতায় নিয়ে আসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভুয়া কাগজে আলু রপ্তানির নাটক সাজিয়ে 7.5 কোটি টাকা হাতিয়েছে একদল ব্যবসায়ী। পর্দার আড়ালে ছিলেন চট্টগ্রাম কাস্টমসের 10 সহকারী রাজস্ব কর্মকর্তা। শেষমেশ সবাই জড়ান দুদকের মায়ায়। এদিন ধলপুর সুইপার কলোনিতে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের ঘটনায় ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক নির্বাহী প্রকৌশলী মেজবাহুল করিম সহ 3 জনের বিরুদ্ধে এই মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি। আলু রফতানিতে সরকারি ভর্তুকি 20%। সেই সুযোগকে কাজে লাগিয়ে 2018 থেকে 2022 সালের মধ্যে চট্টগ্রাম কাস্টমসে গায়েবী আলু রফতানি করে একদল ব্যবসায়ী 7.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে।
এজাহারে বলা হয় অন্তর কর্পোরেশন সহ 5টি প্রতিষ্ঠান 96 চালানে 46,69,000 মার্কিন ডলার আলু রফতানি দেখিয়েছে, যা পুরোটাই ছিল গায়েবী। যার বিপরীতে সরকারের কাছ থেকে 7.5 কোটি টাকার বেশি নগদ সহায়তা নিয়ে আত্মসাৎ করেছে। এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা সহ 15 জনকে আসামি করে মামলা করেছে দুদক। এদিন রাজধানীর ধলপুর সুইপার কলোনিতে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের ঘটনায় 2016 সালের মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক নির্বাহী প্রকৌশলী মেজবাহুল করিম সহ 3 জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে মোট 3,18,26,583 টাকা প্রদান করা হয়। বুয়েট বিশেষজ্ঞ দলের মতামতে তর্কিত ইমারতে বসবাস করা ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় ভবনটি ভেঙে প্রাণহানি ঘটতে পারে বিধায় একনেকের সিদ্ধান্ত মতে নির্মিত 3টি ভবন ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে দুদকের আবেদনে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের অনুমতি থাকলেও অনিশ্চয়তায় 1 নভেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল। জাহাজ সংশ্লিষ্টরা বলছেন পর্যটকরা দিনে গিয়ে দিনে সেন্ট মার্টিন থেকে ফেরার সাথে যেতে আগ্রহী নন। দীর্ঘ বিরতির পর 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন দ্বীপ। 12টি নির্দেশনা মেনে কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনে চলাচল করবে পর্যটকবাহী জাহাজ। পর্যটকদের অবস্থান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করব। তবে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWTA ঘাটে এ নিয়ে নেই কোনো প্রস্তুতি। এমনকি এখনও চালু হয়নি ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম। শর্তের বেড়াজালে পড়ে চরম কষ্টে আছেন দ্বীপের বাসিন্দারা। অর্থনৈতিক আয়ের পথ যেটা সেটা বন্ধ হয়ে থাকার ফলে মানুষ অর্ধাহারে অনাহারে জীবনযাপন কাটাবে। 8 বর্গ কিলোমিটার আয়তনে সেন্ট মার্টিন দ্বীপের জনসংখ্যা 10,000-এর বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন রাতের সময়। এবার দেশে বাইরের খবর। গ্রিন কার্ডধারীদের ওপর ট্রাম্পের অভিবাসন নীতির খড়গ। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি সহ প্রায় 45,000 গ্রিন কার্ডধারীকে বহিষ্কার নোটিশ দিয়েছেন ট্রাম্প প্রশাসন। বাতিল করা হয়েছে অভিবাসীদের স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমোদন। বৃহস্পতিবার থেকে এই নীতি কার্যকর হচ্ছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ড প্রাপ্তদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। এ তালিকায় রয়েছে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক আশ্রয় সহ নানা প্রক্রিয়ায় গ্রিন কার্ড প্রাপ্তরা। গেল 28 ফেব্রুয়ারি একটি নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর চলতি মাসের 27 অক্টোবর পর্যন্ত প্রায় 45,000 গ্রিন কার্ডের কার্যকারিতা স্থগিত করা হয়। সেই সঙ্গে তাদের কাছাকাছি ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ারও নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিও রয়েছে বলে জানা গেছে। এদিকে অভিবাসীদের স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমোদন সম্প্রসারণের প্রথা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দেখছেন রাতের সময়। তরুণ ক্রিকেটার তুলে আনতে বিসিবির অ্যাফিলিয়েশনের বাইরে প্রত্যেক জেলায় একাডেমি কাপ আয়োজনের ঘোষণা দিয়েছেন বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। কথা বলেছি আমাদের এক্স ক্রিকেটর, এক্স কোচেস এবং বিভিন্ন একাডেমিক বিভিন্ন জেলায় যারা আছে, স্কুল ক্রিকেট কিংবা কলেজ ক্রিকেট যদি অনিয়মিত অনির্মাণ স্কুল হয় মাঝে মধ্যে, সেক্ষেত্রে আমরা একাডেমিগুলো যেগুলো প্রাইভেটলি ক্লিনিকগুলো চালায় তাদের মধ্যে একটা একাডেমি কাপ করার চিন্তা করছে, যেখানে কোনো বাধা থাকবে না, কোনো স্কুল অ্যাফিলিয়েশন থাকবে না। যারা ওপেনলি যেসব কোচেসরা ক্লিনিক চালায় বিভিন্ন ডিস্ট্রিক্টে, 8টা-10টা ক্লিনিক প্রত্যেক জেলায় আছে এবং তারা নিজেদের উদ্যোগে কাজটা করে। ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্তরাও থাকবে বিপিএল এর ড্রাফট টেবিলে। অভিযোগ প্রমাণের আগে কোনো পদক্ষেপ নিচ্ছে না নবগঠিত গভর্নিং কাউন্সিল। এদিকে নির্ধারিত সময়ে পার্টিসিপেশন ফি দিতে ব্যর্থ হবার পরও 2 প্রতিষ্ঠানকে সময় বাড়িয়ে দিয়েছে বিসিবি। আগামী 5 মৌসুমের মধ্যে দলের সংখ্যা 10টি করার লক্ষ্য তাদের। আনটিল প্রুভেন গিলটি, আপনি কিন্তু আমাদের সবার কাছে আপনি ইনোসেন্ট। তো সুতরাং কিন্তু আপনারা আইসিসির
অ্যান্টি করাপশনের আপনি ওয়েবসাইটে যান, ওরা যেইভাবে প্রসিডিওর ফলো করছে আমরাও সেম প্রসিডিওর ফলো করে এটার নীতিগত সিদ্ধান্তে তখন আসব, যখন আমরা ফাইনাল হয়ে যাব। আপনি তো এখন আপনাকে সন্দেহভাজন করা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, জুলাই সনদ নিয়ে আরও তীব্র মত পার্থক্য। নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট না মানার ঘোষণা বিএনপির। দ্রুত গণভোটের তারিখ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। কিভাবে বাস্তবায়ন হবে জুলাই সনদ, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধ হতাশাজনক। নির্বাচনী পরিবেশ ঠিক রাখার আহ্বান আসিফ নজরুলের। এবং প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি। সমালোচনার মুখে আরপিও সংশোধনের দাবি ইসির। ফুলের পরিবর্তে কলি যোগ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া এনসিপির। আপোষ না করার হুঁশিয়ারি। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।